নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি খুব গুরুত্বপূর্ণ পর্ব। হট সিটে হট টকে আজকের পর্বটা অন্যান্য পর্বের থেকে বেশ কিছুটা আলাদা। কেন আলাদা? আপনারা যত পর্ব দেখবেন প্রথমেই বলে দিলে সাসপেন্সটা চলে যাবে, সেই জন্য আমরা প্রথমে বলছি না। কিন্তু আজকের পর্বে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, ডিসকাস করব, তার বিশ্লেষণ, তার এক্সপ্লানেশন আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রথম যে পয়েন্টটা আমরা 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 আলোচনা করব আজকের পর্বে, সেটা হচ্ছে এই যে প্রত্যাঘাত, অপারেশন সিন্দুর। এই প্রত্যাঘাত নিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যে রাজনীতি শুরু হয়ে গেছে। এবং তার পাশাপাশি দেখুন, যে বিএসএফ জওয়ান অর্থাৎ পিকে সাউ, যে বিএসএফ জওয়ানকে পাক রেঞ্জার্সরা আটকে রেখেছিল, সে ঘরে ফিরে এসেছে। তাকে নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে বঙ্গে। তার বাড়িতে আপনার প্রত্যেকে জানেন, সেখানে শাসক দল এবং বিরোধী দল দুটি দলের তরফ থেকে তার বাড়িতে যাওয়া হয়েছে এবং প্রত্যেকেই বলছে আমাদের জন্যই, মানে রাজনৈতিক দলের জন্যই, শাসক বিরোধী দলের জন্যই, তৃণমূল বিজেপির জন্যই পিকে সাউকে, পূর্ণম কুমার সাউকে পাক রেঞ্জার্স ছেড়ে দিয়েছে। ভাবুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে প্রত্যাঘাত, অপারেশন সিন্দুর, মানে সিকোয়েন্সটা ভাবুন, পেহেলগাঁও থেকে শুরু করে, অপারেশন সিন্দুর থেকে শুরু করে, পিকে সাউ পাক রেঞ্জার্সের হাতে বন্দি, তারপর আমেরিকার ইন্টারভেনশন, সিজ ফায়ার লঙ্ঘন, এইসব। আজকে হচ্ছে হট টকে যার বিশ্লেষণ আপনারা শুনবেন, তাকে কিন্তু আপনারা আগে হটসিটে হট টকে দেখেননি। আমাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, আপনাদের খুব পরিচিত রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য আমার পাশে বসে আছেন। সুমনদা, আপনাকে হটসিটে হট টকে স্বাগত প্রথমেই, এবং ট্রাইব টিভি বাংলা স্টুডিওয় স্বাগত। আমি যে পয়েন্টগুলো বললাম সুমনদা, সেখানে আপনার বিশ্লেষণ, আপনার অবজারভেশন কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। প্রথমেই আপনাকে আমি জিজ্ঞেস করব, এই যে অপারেশন সিন্দুর, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গেল, কিভাবে দেখছেন? দেখুন, আমার মনে হয় যে অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতি করাটা উচিত না, কারণ এটা আমাদের সেনাবাহিনীর একটা অপারেশন। সেই অপারেশনে কিন্তু সেই অপারেশনে যাওয়ার আগে কেন্দ্রের শাসক দলের সঙ্গে সব বিরোধীরাই এক সুরে বলেছিল যে তারা কেন্দ্রের শাসকের সঙ্গে আছে। অর্থাৎ আমাদের বিদেশ নীতি বা আমাদের সেনাবাহিনী যাই করবে তাতে সব দলের সমর্থন রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শনি এবং রোববার তার দলের সবাইকে ওয়ার্ডে এই নিয়ে মিছিল করতে বলেছেন। অর্থাৎ সেনাবাহিনীর যে সাফল্য, সেনাবাহিনীর যে পারফরমেন্স এবং সেনাবাহিনী যেভাবে পাকিস্তানকে দুর্মুষ করে দিয়েছে, তিনি সেটাকে সেলিব্রেট করতে বলেছেন। অন্যদিকে অবশ্যই কেন্দ্রের শাসক দলও এই বিষয়টাকে নিয়ে সেলিব্রেশন করছে, কারণ যেহেতু কেন্দ্রের শাসক দল নরেন্দ্র মোদীর দল, তারাই তো এই গোটা অপারেশন সিন্দুরকে পরিচালনা করেছে, ফলে তারাও এটাকে সেলিব্রেট করতে চাইবে বা তিরঙ্গা যাত্রা উদযাপন করবে, কোনো সমস্যা নেই। সমস্যা হয় দু তিনটে ছোট ছোট ক্ষেত্রে, যখন পশ্চিমবঙ্গের কোনো নেতা হঠাৎ করে বলে বসেন যে আসলে যুদ্ধই হয়নি, এটা একটা ভুল ব্যাপার, সেটা একটা অনভিপ্রেত ঘটনা। আবার অন্যদিকে মধ্যপ্রদেশের বিজেপির যে মন্ত্রী হঠাৎ করে সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন, বা যেহেতু তিনি মুসলিম সেহেতু তিনি পাকিস্তানের বোন বলে বসেন। সৌভাগ্যের বিষয়, বিজেপি নিজে কিন্তু এই মধ্যপ্রদেশের মন্ত্রীর যে বক্তব্য, তার থেকে দূরত্ব রচনা করেছে। মধ্যপ্রদেশের হাইকোর্ট ওই মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ আমি যদি বলি যে সামগ্রিকভাবে ওভারঅল কিন্তু একটা অপারেশন সিন্দুর নিয়ে ভারতবর্ষের প্রধানতম যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে একটা ঐক্যমত্য আছে। তার মাঝে ছুটকো ছাটকা, আমি যে বললাম, পশ্চিমবঙ্গের কোন নেতা বললেন যে আসলে যুদ্ধ হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, বা আবার এই যে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বলেন, এগুলো সবকে আমি বিক্ষিপ্ত ঘটনা বলেই উল্লেখ করব। এবং যেটা আমি এখন অবধি অপারেশন সিন্দুরে ভালো বলবো, সেটা হচ্ছে যে আপনি যেহেতু পেহেলগাঁওয়ের ঘটনাকে টানলেন,
পেহেলগাঁওয়ের ঘটনা তো একটা খুব নৃশংস মানে পাশবিক ঘটনা ছিল, এবং সেই ঘটনাটার মাধ্যমে আমি পাকিস্তানি বলবো, বা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যেটা করতে চেয়েছিল, অর্থাৎ ভারতবর্ষে যে সাম্প্রদায়িক বিভাজনটা তৈরি করতে চেয়েছিল, যে কারণে তারা বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছিল, এবং যে সাম্প্রদায়িক বিভাজনটা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু আমি বলবো মোটের উপরই 140 কোটি দেশ ভারতবর্ষ এখনো অবধি রুখে দিয়েছে, এবং সেটার জন্য সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমি সেনাবাহিনীকে কুর্নিশ করব। এই যে সেনাবাহিনী অপারেশন সিন্দুরের শুরুর সময় থেকে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে দিয়ে সাংবাদিক সম্মেলন করালেন, সেইটা অবশ্যই একটা মানে কি বলবো দৃষ্টান্ত স্থাপন করলো, যেটা সেনাবাহিনী বলে যে আমাদের মধ্যে কেউ হিন্দু কেউ মুসলমান নেই, আমরা শুধুমাত্রই ভারতীয়, সেইটা স্থাপন করলো। দেখুন, টুকরো টাকরা ঘটনা যে ঘটেনি আমি তা বলবো না। ভারতবর্ষের বিদেশ সচিবকে উগ্র হিন্দুত্ববাদীদের চোলের মুখোমুখি হতে হয়েছে, তাকে এবং তার মেয়েকে নিশানা করা হয়েছে, যেন তিনি এই সিজফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা করে পাকিস্তানের কাছে দেশকে বিক্রি করে দিয়েছেন। আমরা ভুলে যাচ্ছি যে বিক্রম মিস্ত্রি শুধুমাত্র দেশের সেরাতম আমলা নন, তিনি নিজে কাশ্মীরি পণ্ডিত। যে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে যখন কাশ্মীর ফাইলস সিনেমা বিবেক অগ্নিহোত্রী বানিয়েছিল, তখন উগ্র হিন্দুত্ববাদীরা বা বিজেপি সেটাকে চ্যাম্পিয়ন করেছিল। এবং যদি আমি মানে কোয়ালিফিকেশান বা তার পারফরমেন্সের দিক থেকে দেখি, বিক্রম মিস্ত্রি ভারতবর্ষের 3জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন। তিনি ইন্দ্র কুমার গুজরালের সঙ্গে কাজ করেছেন, তিনি মনমোহন সিংয়ের সঙ্গে কাজ করেছেন, এবং তিনি নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব ছিলেন। ফলে তার ইন্টিগ্রিটি বা তার দক্ষতা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তাহলে সেটা অতীব দুঃখজনক। কিন্তু আমি বিক্রম মিস্ত্রির উপর আক্রমণ বা সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলা বা পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতার অপারেশন সিন্দুরের আদৌ অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা, এগুলোকে বিক্ষিপ্ত ঘটনাই বলবো। ওভারঅল আমি বলবো লার্জার পিকচারে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলই কিন্তু সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সমর্থনে কথা বলে। বেশ সুবন্ধু, আমার এখানে পরবর্তী প্রশ্ন থাকবে যেটা, সেখানে আমেরিকার ইন্টারভেনশন, যেখানে দুটো দেশ যুদ্ধ করছে, অর্থাৎ ভারত পাকিস্তানের ওপর প্রত্যাঘাত করছে, সেখানে অল অফ আ সাডেন আমেরিকার ইন্টারভেনশন করা এবং ডিজিএমওদের সঙ্গে কথোপকথন হলো, সিজ ফায়ার হয়ে গেল, এবং তারপর থেকে সিজ ফায়ারের জন্য আমেরিকা বলছে পুরো ক্রেডিটটাই নিচ্ছেন আমেরিকা, এবং তিনি বলছেন, আমেরিকার রাষ্ট্রপতি বলছেন যে ইকোনমিক্যালি কিন্তু উই উইল নট ডু ইকোনমিক বিজনেস উইথ বোথ দ্য কান্ট্রিজ। সেখানে দাঁড়িয়ে এই যে মিডিয়েটারের কাজ ডোনাল্ড ট্রাম্পের, কীভাবে দেখছেন আপনি? দেখুন, এটা দুটো পর্ব আছে। আমি যেটি আগেই বললাম যে আমাদের সেনাবাহিনীর পারফরমেন্স, আমরা যদি এবারের এই যে অপারেশন সিন্দুর 7ই মে থেকে রাফলি যেটা 10ই মে অবধি চলেছিল, অর্থাৎ 7ই মে, 8ই মে, 9ই মে এবং 10ই মে দেখি, তাহলে দেখব যে ভারতীয় সেনার পারফরমেন্স, সেটা সেই সেনার পারফরমেন্সের মধ্যে বিমান বাহিনীর পারফরমেন্স আছে, সেই পারফরমেন্সের মধ্যে নেভির পারফরমেন্স আছে অতুলনীয়। কেন আমি অতুলনীয় বললাম? প্রথম দিন আমরা পাক অকুপায়েড কাশ্মীরের 5টা জঙ্গি ঘাঁটিতে হামলা করেছিলাম এবং 4টে হামলা করেছিলাম পাকিস্তানের মূল ভূখণ্ডে, পাঞ্জাবে, যেটা 1971-এর পরে কোনো দিন আমরা পাকিস্তানের মূল ভূখণ্ডে আক্রমণ করিনি। যখন পাকিস্তান প্রত্যাঘাতের চেষ্টা করলো, তখন আমরা যে প্রত্যাঘাতটা করলাম সেটা কিন্তু পাকিস্তান বিমান বাহিনীর একেবারে মেরুদণ্ড ভেঙে দিল। আমি এই কারণে বলছি, আমরা যারা একটু পাকিস্তান বা ডিফেন্স নিয়ে চর্চা করি তারা জানি যে পাকিস্তানের যে নূরে খান যে বিমানবন্দরটা, সেখানে বেসিক্যালি সেটাকে যদিও পাকিস্তান অফিসিয়ালি বলে যে সেটা ওদের ভিআইপি বা মিলিটারির জন্য ভীষণ জরুরি একটা বিমানবন্দর, কিন্তু আসলে নূরে খান হচ্ছে ওদের নিউক্লিয়ার কমান্ড অথরিটির হেডকোয়ার্টার। তো যখন এই নূরে খানে ভারতীয় মিসাইল আছড়ে পড়লো, এবং সেটা আছড়ে পড়লো এমন একটা সময় যখন পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স নিয়ে কথা বলছে, দেখা গেল পাকিস্তানের যে চীনের তৈরি এয়ার ডিফেন্স সেটা আমাদের মিসাইলকে আটকাতেই পারল না। এবং আমি আপনাকে নূরে খানের জিওগ্রাফিক্যাল লোকেশন মনে করি যে নূরে খান হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। তো ওইটা পাকিস্তানকে পুরো আননার্ভ করে দিল। আমি অনেক সামরিক বিশেষজ্ঞর সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন আমার মনে হয় সেটাই ঠিক, এবং নিউ ইয়র্ক টাইমসও সেটাই লিখেছে। ওই ঘটনাটার পরে পাকিস্তান যখন ভয় পেয়ে গেল যে তাদের যে নিউক্লিয়ার মাস্টার অপারেশনাল রুম, সেটা যদি ভারত উড়িয়ে দিতে পারে তাহলে তাদের কি হবে, তারা তখন নিউক্লিয়ার ওয়ারফেয়ারের কথা ভাবছিল।
এই সময় পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের সঙ্গে আসিফ মুনিরের সঙ্গে মার্কিন বিদেশ সচিব রুবিওর কথায়, আমি ভারতবর্ষের সংবাদপত্রে যাচ্ছি না, আমি আন্তর্জাতিক সংবাদপত্রগুলোর প্রতিবেদনকে বলছি, আসিফ মুনির রুবিওর সাথে কথা বলেন, রুবিও তারপরে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে। শাহবাজ শরীফ বলেন ঠিক আছে আমরা তো মানে ততক্ষণে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গেছে, শাহবাজ শরীফ বলেন ঠিক আছে আমরা যুদ্ধবিরতি মেনে নিতে পারি, কিন্তু আপনি তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রাজি করান। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স চেষ্টা করেন, কারণ ভান্স তার কিছুদিন আগে ভারতবর্ষ ঘুরে গিয়েছিলেন, কিন্তু প্রথমে নরেন্দ্র মোদী ভান্সের ফোন ধরেননি। সেদিন ভারত সরকারের কিছু মানে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, নরেন্দ্র মোদী জয়শঙ্কররা সেখানে ছিলেন। নিউ ইয়র্ক টাইমস যা লিখেছে, ওই বৈঠকের সময় ভান্স নরেন্দ্র মোদীকে না পেয়ে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে কথা বলেন। জয়শঙ্কর তখন বলেন তার পাশেই প্রধানমন্ত্রী আছেন, তিনি ফোনটা প্রধানমন্ত্রীকে দেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভান্সের কথা হয়। সম্ভবত এই যে আমেরিকার ফোন চালাচালি, এতেই যুদ্ধবিরতির ব্যাপারটা প্রতিষ্ঠা হয়। দেখুন, শুধু তো ডোনাল্ড ট্রাম্প বলছেন না, ডোনাল্ড ট্রাম্প, রুবিও এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স তিনজনে মোটামুটি একই ধরনের কথা বলছেন যে তারাই এই যুদ্ধবিরতিতে দুপক্ষকে রাজি করিয়েছেন, কারণ তা না হলে পরমাণু যুদ্ধ বেঁধে যেত। আমরা সত্যি সত্যি পাকিস্তানের মানে নিউক্লিয়ার কমান্ড অথরিটিকে প্রায় উড়িয়ে দিয়েছি। ইকোনমিক বন্ধ করে না, আমি তার আগে প্রশ্নটায় আসি, যে আপনার আগের প্রশ্নটাকে একটু বললে আপনার ইকোনমিটাতে বুঝতে সুবিধা হবে। দেখুন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা থাকাটা কোনো নতুন ঘটনা না। 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধে মধ্যস্থতা করেছিল তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন। ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে চুক্তি সই করতে গেছিলেন তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের তাশখান্দে, সেখানেই তিনি মারা যান। তাহলে সোভিয়েত ইউনিয়ন একটা যুদ্ধ মধ্যস্থতা করেছিল। 1999-এর কার্গিল, যেটা আমি নিজে কভার করেছিলাম, আমার এখনও মনে আছে, সেটাতে মধ্যস্থতা করেছিলেন বিল ক্লিন্টন, আবার আমেরিকান প্রেসিডেন্ট। নওয়াজ শরীফ বুঝতে পেরেছিলেন, তদানীন্তন পাক প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন তার পেছন দিয়ে ছুরি মেরে দিয়েছেন পারভেজ মুশারফ, তিনি সেনাবাহিনীকে ঢুকিয়ে দিয়েছেন কার্গিলের পিকগুলো দখলের জন্য। তো যখন নওয়াজ শরীফ আমেরিকার মধ্যস্থতা চান, তখন বিল ক্লিন্টন তাকে পরিষ্কার বলেন, নাথিং ডুইং, তোমাদের নিজেদের পজিশন ছেড়ে পেছনে চলে যেতে হবে, তুমি সেনা প্রত্যাহারের কথা বলো, তাহলে আমি বাজপেয়ীকে বলবো যুদ্ধবিরতির জন্য। নওয়াজ শরীফ রাজি হয়ে যান। নওয়াজ শরীফ যুদ্ধবিরতির মানে সেনা প্রত্যাহারের কথা বলেন 1999-এর জুলাই মাসে। তার কয়েক ঘন্টার মধ্যেই অটল বিহারী বাজপেয়ীও যুদ্ধবিরতিতে রাজি হয়ে যান। ফলে আমেরিকা বা রাশিয়ার মধ্যস্থতা করা কোনো নতুন বিষয় না। আমি জানি না, এটা আমার সাংবাদিক হিসেবে প্রশ্ন, যে কেন বিজেপি এটা অস্বীকার করার চেষ্টা করছে। পারহ্যাপস একটা কারণ, যে ভারতবর্ষ যুদ্ধবিরতির কথা বলার আগেই ডোনাল্ড ট্রাম্প, যেহেতু তিনি একজন লাউড ক্যারেক্টার, খুব নিজেকে প্রচারে রাখতে ভালোবাসেন, তিনি আগে থেকেই ঝাঁপিয়ে পড়ে বলে দেন যে যুদ্ধবিরতি হতে চলেছে। সম্ভবত এই মানে আগ বাড়িয়ে মোড়লগিরি যেটা ডোনাল্ড ট্রাম্প করেছেন, সেটা হয়তো নরেন্দ্র মোদীকে বিড়ম্বনায় ফেলেছে। না হলে তৃতীয় শক্তি যে অনেক সময় মধ্যস্থতা করে, এটা তো লুকোনোর কিছু নেই। বেশ, ওকে, আমরা সুমনদা যদি এবার একটু অন্য পার্টে যাই, সেটা হচ্ছে যে এই যে ধরুন পিকে সাউকে নিয়ে কিন্তু পাক রেঞ্জার্সের কাছ থেকে তিনি মুক্তি পেয়েছেন, বাড়িতে ফিরেছেন, ঘরের ছেলে ঘরে এসছে, এবং তাকে নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়েছে। এখানে তৃণমূল বলছে যে আমাদের জন্যই পিকে সাউ ফেরত আসতে পেরেছে, এবং কেন্দ্রীয় সরকার বলছে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের জন্যই, অর্থাৎ নরেন্দ্র মোদীর জন্যই কিন্তু পিকে সাউ আবার ঘরের ছেলে ঘরে ফিরেছে। কিন্তু এন্ড অফ দ্য ডে বিএসএফ জওয়ান পাক রেঞ্জার্সের হাতে বন্দি ছিল, সে আবার ফেরত এসছে। সুমনদা, আমার প্রশ্ন, এই যে ঘরে ফেরা, ঘরের ছেলের ঘরে ফেরা নিয়েও কি রাজনীতি? তার বাড়িতে শাসক দল যাচ্ছে, বিরোধী দল যাচ্ছে, এ একরকম স্টেটমেন্ট, অন্যরকম স্টেটমেন্ট, কীভাবে দেখবেন? দেখুন, বিএসএফের একজন জওয়ান বন্দী ছিলেন। আমরা মানে একে বলে হয় প্রিজনার অফ ওয়ার এক্সচেঞ্জ। পাকিস্তানের একজনও আমাদের কাছে বন্দী ছিলেন। যখন এক্সচেঞ্জ হয়েছে তখন ওরা পুনম সাউকে ফেরত দিয়েছেন, আমরা ওদের বন্দীকে ফেরত দিয়েছি। অবশ্যই এতে মূল আলোচনাটা কেন্দ্রীয় সরকার বা বিএসএফ করেছে, সে বিষয়ে কোনো সংশয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছেন, তার একটা যৌক্তিকতা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের উপর বা বিএসএফের উপরে এর জন্য চাপ সৃষ্টি করেছিলেন।
আমাদের মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিএসএফের অনেক কর্তাকে তিনি চেনেন। তিনি হয়তো বিএসএফের কর্তাদের রোজ বলছিলেন যে আমার রাজ্যের একজন আটকে আছে। সাধারণত যেটা হয়, এটা তো বিএসএফ লেভেলে ফ্ল্যাগ মিটিংয়ে আলোচনা হয়, যে বিএসএফের কর্তারা তখন বলেছেন দেখো তোমাদেরও একজন আমাদের কাছে আটকে আছে, তোমরা তোমাদের জনকে নিয়ে নাও, আমাদের জনকে ফেরত দাও। এই চাপটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই দিয়েছিলেন, সেই জন্যই তিনি নিশ্চয়ই দাবি কোথাও করছেন। সুমন্ত আপনি বলছেন পাকিস্তান তারা সারেন্ডার করলো, পিছু হাঁটলো। দেখুন, আমি আবার যেটা আগের গল্পটা যদি আপনি ফেরত যান, অর্থাৎ যেদিন আমরা নূরে খানে আমাদের মিসাইল পৌঁছে গিয়েছিল, সেদিনই পাকিস্তানের যে শিরদাঁড়া সেটা ভেঙে গেছিল। তারপরে যা যা হয়েছে, মানে ইনক্লুডিং পুনম সাউকে ফিরিয়ে দেওয়া, সবই কিন্তু আমি বলবো যে পাকিস্তানের মানে ওই আত্মসমর্পণ বললে আত্মসমর্পণ, হাঁটু মুড়ে বসে যাওয়া বললে বসে যাওয়া, মানে পাকিস্তান কমপ্লিটলি ওয়াজ ব্রোকেন। দেখুন, আজকের যুগে তো 1971-এর মতো হবে না। 1971-এর মতো হলে আমাদের ভালো আপনাকে সেটাই করতে হলে ভাল লাগতো যে একদম 13 দিন ধরে যুদ্ধ হলো, লিখিতভাবে আত্মসমর্পণ হলো না, হয় না। আমাদের বুঝতে হবে যে আজকের রিয়ালিটিতে যেরকমভাবে হয় সেভাবেই এটা হয়েছে। উই হ্যাভ হিট দেম ভেরি হার্ড। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদীর বিরোধী হতে পারি, কিন্তু আমরা যেন ভারতীয় সেনাবাহিনীকে বিজেপি সরকারের সঙ্গে ইকুয়েট না করি। ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের সেনাবাহিনী, দে ডোন্ট মানে বিলং টু এনি পার্টিকুলার পার্সন। তা গত 77 বছরের ঐতিহ্য তার একটাই আছে, মানে বিভিন্ন, আমি কাউকেই দোষ দিচ্ছি না, সবার বিভিন্ন ন্যারেটিভ আছে। বিজেপি সমর্থকরা যেমন একটা ন্যারেটিভ তৈরি করেছেন এই যুদ্ধে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ওয়েপেন আমাদের S-400, সেটা নরেন্দ্র মোদীর সময় এসছে না। S-400 মনমোহন সিংয়ের সময় কেনা হয়েছে, ইটস এ রাশিয়া থেকে কেনা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম। কোনো মানে সেটা স্বীকার করতে কোনো অসুবিধে নেই। আবার নরেন্দ্র মোদী যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং একেবারে ভারতীয় সেনাবাহিনীকে সেই অধিকার দিয়েছেন যে ওদের মেরুদণ্ড ভেঙে দাও, সেটাও স্বীকার করতে হবে। এই যে সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ মানে সম্মান পাওয়ার যোগ্য, এটা খুব ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে নির্দেশ দিয়েছেন জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করার, সেনাবাহিনীকে সম্মান জানানো। দেখুন, একজন সেনা যখন যুদ্ধ করতে যায়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এন ইন্ডিয়ান আর্মি অ্যান্ড পাকিস্তান আর্মি? সেটা হচ্ছে ভারতবর্ষের একজন সেনা যখন যুদ্ধ করতে যায়, তখন যখন তার গ্রামে তার ফোনে মানে বাড়ির লোকের সাথে ফোনে কথা বলে, সে তো শুধু নিজের স্ত্রী ভাই বোনের সাথে কথা বলে না, গোটা গ্রাম তাকে মোটিভেট করে যে এই তুই যুদ্ধে গেছিস, ভালো করে লড়বি, পাকিস্তানকে হারিয়ে আসবি বা বর্ডারে ছাড়বি না। এই যে গ্রামের লোক তার সঙ্গে আছে, তার মহল্লার লোক সঙ্গে আছে, সেটা সেই সৈনিককে উদ্বুদ্ধ করে। এখানেই পাকিস্তানের সঙ্গে আমাদের তফাৎ। পাকিস্তান আর্মি ইজ মোর অফ এ পাকিস্তানের অর্গানাইজড মাফিয়া গ্রুপের মতো। আপনি যদি দেখেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছরে সে দেশে ইমরানের ভক্তরা, মানে ইমরান অনুগামীরা কত বিক্ষোভ দেখিয়েছে। তারা এমনকি পাকিস্তানের জেনারেলদের বাসভবন পুড়িয়ে দিয়েছে। কারণ পাকিস্তান আর্মি পাকিস্তানে মানে আমরা একই সঙ্গে স্বাধীন হয়েছিলাম, পাকিস্তানে গত 77 বছর ধরে গণতন্ত্রকে হরণ করে রেখেছে, যাবতীয় অত্যাচার, টাকা লুট, করাপশান সব কিছু করেছে। আমাদের আর্মি তো সেরকম না। আমাদের আর্মি আমাদের মাথা উঁচু করে রেখেছে। তারা 47-এ জিতিয়েছে, তারা 62-তে হয়তো চীনের বিরুদ্ধে পিছু উঠেছে, 65-তে আবার জিতিয়েছে, তারা 71-এ ওরকম ডিসাইসিভ ভিক্টরি দিয়েছে, 99-এ দিয়েছে, গালওয়ানে চীনের বাহিনীর সামনাসামনি দাঁড়িয়ে লড়াই করেছে। তো আমরা যদি আমাদের সেনাবাহিনীর আত্মত্যাগ বা তাকে কুর্নিশ না চালাই, আমি মনে করবো সেটা খুব বড় ভুল হবে। আবার একই সঙ্গে সেনাবাহিনীর সব কৃতিত্ব বিজেপির নয়। নরেন্দ্র মোদীর অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে কৃতিত্ব আছে, কিন্তু যদি বিজেপির সোশ্যাল মিডিয়া সেল যদি মনে করে যে তারাই যুদ্ধটা জিতলো, তারা জেতায়নি। যুদ্ধটা জিতিয়েছেন কিন্তু এই পুনম সাউয়ের মতো অখ্যাত অজ্ঞাত, যাদের নামও আমরা জানি না, যারা বর্ডারে দাঁড়িয়ে গুলি চালিয়েছেন, যারা রাফাইল চালিয়েছেন। একদমই। ওকে সুমন্ত, আমাদের শেষ সময় প্রায় শেষ। আমি 3টে জিনিস আপনাকে জিজ্ঞেস করবো। কার্গিল ওয়ার আর এই 2025 যদি একটু ডিফারেন্স আপনার চোখে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, কার্গিলে আমরা অনেক ডিসঅ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে ছিলাম। কার্গিলে যেটা হয়েছিল যে প্রতি বছরই মানে শীতের সময় যেহেতু বরফ পড়ে, প্রচণ্ড বরফ পড়ে, কার্গিল দ্রাসে প্রায় -60 ডিগ্রি, যেখানে কোনো হিউম্যানলি কাজ করা সম্ভব নয়, সেখানে সবাই নিজেদের পোস্টগুলো ছেড়ে সরে আসে। পাকিস্তান সেই সুযোগে সেই বছরটা নিজেদের পোস্ট তো ছাড়েইনি, উল্টে আমাদের পোস্টগুলোতে ঢুকে এসছে।
তার ফলে যেটা ন্যাশনাল হাইওয়ে 1A, যেটা আমাদের লে মানে তো শুধু লে নয়, আসলে আমাদের জজির আমাদের উপরে খারদুংলা, আমাদের সমস্ত মানে সমস্ত ইম্পর্টেন্ট আর্মি পোস্টের জন্য মেন ট্রানজিশন পয়েন্ট, সেইটার যোগসূত্র, সেই রাস্তাটার উপরে কনস্ট্যান্ট পাকিস্তান শেলিং করছিল। ফলে ওই সময় আমাদের বাঙ্গার দখলের জন্য যে যুদ্ধটা করতে হয়েছিল সেটা ফিজিক্যাল যুদ্ধ, অর্থাৎ আমরা যতই বফোর্সের মানে কভার পাই, ফাইনালি সেনাবাহিনীকে উঠে উঠে বাঙ্কারগুলো দখল করতে হয়েছিল। অনেক সময় হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল হয়েছিল, মানে সেটা অনেক ফিজিক্যাল, অনেক রক্তাক্ত, অনেক বেশি হয়তো শৌর্যেরও, কিন্তু মানে আমাদের অনেক সেনানী মারা গিয়েছিলেন। উল্টো দিকে এবারের ব্যাটলটা অনেক প্রিসিশন, অনেক বেশি টেকনোলজি নির্ভর। আমি একদম টেকনোলজিক্যালি লক করেছি, ওইটা হচ্ছে টু দি পয়েন্ট আপনি বলতে চাইছেন, একদম প্রিসাইজ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত ধরনের টেকনোলজি দিয়ে আমি মিসাইলটা ওখানে লক করেছি, একদম সেখানে গিয়ে মিসাইল হিট করছে। তার জন্য আমাদের মানে হিউম্যান লসও অনেক কম। কিন্তু তাই বলে আমি কিন্তু এটা একবারও বলছি না এবারের যুদ্ধে যারা পার্টিসিপেট করেছেন তাদের শৌর্য কম। মাথায় রাখতে হবে তাদেরকেও চাইনিজ, মানে পাকিস্তান তো চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করে, সেই ডিফেন্সটাকে তাদের ওভারকাম করে মিসাইল দিয়ে বিমানবন্দরে হিট করতে হয়েছে বা জঙ্গি ঘাঁটিতে হিট করতে হয়েছে। সেটা এক ধরনের শৌর্য, কিন্তু সেখানে ফিজিক্যাল কনফ্রন্টেশন অনেক কম, ফলে আমাদের হিউম্যান লস অনেক। ওকে, একদম শেষ পর্যায়ে সুমনদা দুটো কোয়েশ্চেন করবো, মানে এইটুকু সময়ের মধ্যে এত টপিক, আপনার বিশ্লেষণটা খুব ইম্পর্ট্যান্ট। এই অপারেশন সিন্দুর সুমনদা দুটো পার্ট। এক, হিন্দু ভোট কি কোনো একটা জায়গায় হিন্দু মহিলাদের আবেগ, ইজ ইট গেটিং টিল্টেড টুয়ার্ডস বিজেপি? প্রথম। দ্বিতীয় প্রশ্ন, এই যুদ্ধবিরতিতে গিয়ে ভারত সরকার অল অফ আ সাডেন আমেরিকার ইন্টারভেনশন আসার পর, সিজ ফায়ার হওয়ার পর মেনে নিয়ে এই যে স্টপ করলো, পাকিস্তানকে আর আঘাত করলো না, কোনো একটা জায়গায় কি কেন্দ্রীয় সরকার ব্যাকফুটে? দুরকম উত্তর। দেখুন, যুদ্ধর থেকে তো সবসময় রাজনীতির কেউ ফয়দা তুলতে চায়, দুটো জিনিস মাথায় রাখতে হবে। সবসময় আপনি যুদ্ধে জিতলেন মানে পরের নির্বাচনে আপনি জিতবেন তার কোনো মানে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চার্চিল পরিচালনা করেছিলেন, চার্চিল তারপরে ইংল্যান্ডে নির্বাচন জেতেননি, চার্চিল অ্যাটলির কাছে হেরে গিয়েছিলেন, ইন্দিরা গান্ধীও ৭৭-এ হেরে গিয়েছিলেন। সবসময় যুদ্ধ আপনাকে নির্বাচনে জেতায় তার কোনো মানে নেই। বাট অবভিয়াসলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইট ইজ এ মাস্টার স্ট্রোক যে অপারেশন সিন্দুর নাম দেওয়া এবং দুজন মহিলাকে, একজন মুসলিম মহিলা অফিসার, একজন হিন্দু মহিলাকে পাঠানো, এটা বোঝানোর জন্য পাকিস্তান যে আমাদের মহিলাদের যে অপমান করেছিল তার যোগ্য জবাব দিচ্ছে। সেকেন্ড পার্টটা আমার মনে হয় ইট ইজ মোর ক্রিটিক্যাল। আমি এক্ষেত্রে একটু হতাশ। আমি বলবো যে আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমরা যেভাবে পাকিস্তানকে পর্যদস্ত করছিলাম, যেভাবে পাকিস্তানকে দুর্মুষ করছিলাম, আমরা যদি পাকিস্তানের এই যেটা পরে মোদি বললেন, আমরা যদি পাকিস্তানের এই নিউক্লিয়ার থ্রেটের সামনে অত না ভাবতাম, তাহলে হয়তো 1971 যেমন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছিল, তেমনই এবারে হয়তো বালুচিস্তান স্বাধীন হয়ে যেত। দেখুন, বালুচিস্তান অনেক দিন ধরে স্বাধীন হতে চাইছে, এবং যেটা মানে অসুবিধাজনক বিষয় সেটা হচ্ছে যে বালুচিস্তানকে পাকিস্তান কন্ট্রোলে রেখেছে নিজের সেনাবাহিনীকে দিয়ে। তো এবার যদি আমরা যে পরিমাণ চাপ দিচ্ছিলাম, সেই পরিমাণ চাপে পাকিস্তানের সেনাবাহিনী যদি আরেকটু বেসামাল হয়ে যেত, তাহলে হতেই পারে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দিত। সেই সুযোগ কি আমাদের হাতছাড়া হলো? মানে ৭১-এ বাংলাদেশ, 25-এ বালুচিস্তানের সম্ভাবনা ছিল। সেইটা হয়, সেই প্রশ্নটা হয়তো একজন ভারতবাসী হিসেবে আমি নিজে মনে করি যে পাকিস্তান তো একটা কোনো সন্ত্রাসবাদকে মদত দেয় এরকম দেশ না। পাকিস্তান আসলে নিজেরাই একটা সন্ত্রাসবাদী দেশ। সেরকম একটা দেশের হাত থেকে বালুচিস্তানকে উদ্ধার করা, এগুলো কি বাকি রয়ে গেল? সেই প্রশ্নগুলো অবশ্যই থাকবে। সুমনদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, অনেক ধন্যবাদ। আমরা আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ইম্পর্ট্যান্ট, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আপনাদের সামনে আলোচনা করলাম, এবং যার বিশ্লেষণ আপনারা শুনলেন, সুমন ভট্টাচার্য, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি ব্যাখ্যা করলেন এবং তার অভিজ্ঞতাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলেন এবং আপনাদেরকে জানালেন, ব্রিফ করলেন, আপডেট করলেন। আলটিমেটলি এরপর আপনারা প্রত্যেকেই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, আপনারা কি ভাবছেন। শেষ কথা আমজনতা, অর্থাৎ আপনারাই বলবেন, মানুষজন বলবেন। হট সিটে হট টকের আজকের পর্ব এ পর্যন্তই থাকলো।
আর অন্যান্য সব খবরের জন্য আপনারা চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।